হ্যালো এভরিওয়ান, মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। তো প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট আমাদের ইন্টারভিউ চলছে, মোটামুটি রকেট স্পিডে চলছে। তো 13 তারিখে ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল, টোটাল সারাদিনে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনাদের সামনে তুলে ধরবো। আবারও বলছি, 13 তারিখে যে প্রশ্নগুলো, 13ই ফেব্রুয়ারি যে প্রশ্নগুলো ধরা হয়েছিল, যত প্রশ্ন সারাদিনে আমরা সমস্ত কোশ্চেন অ্যানালাইসিস করে সঠিক একজ্যাক্ট আদর্শ উত্তর তা তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি। এবং তোমরা আমাদের ফলো করে রাখো, রেগুলার যে ইন্টারভিউগুলো হয়েছে এখনো পর্যন্ত পর করে আমরা ইউটিউবে যেমন পোস্ট করছি, ফেসবুকেও পোস্ট করব। তো শুরু করছি। প্রথম প্রশ্ন শুনবেন মন দিয়ে এবং সঠিক উত্তরগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর আবারও বলছি, যাদের কুচবিহার দিয়েছে, তোমরা যাদের আমাকে বলছিল অ্যাডমিট ডাউনলোড করতে পারছে না, পারবে কিছুদিনের মধ্যেই। আচ্ছা, 13 তারিখে একজন শিক্ষার্থীকে প্রশ্ন করেছিল যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে কবে ফিরেছিলেন। আমি উত্তরগুলো বলে দেবো, ঠিক আছে? গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে কবে ফিরেছিলেন? তাহলে গান্ধীজি 1915 সালের 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। এই দিনটি স্মরণীয় করে রাখতে ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। আমি একদম সঠিক সুন্দর মানে যেটুকু দরকার সেই উত্তরটুকু বলে দেবো। তাহলে এই প্রশ্নটা 13 তারিখে ধরেছিল। 13 তারিখে প্রশ্নগুলো বলছি পরপর। দক্ষিণ ভারতে, মানে সম্ভবত এটা কোনো ইতিহাসের স্টুডেন্টকে ধরেছিল যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে। আর আমাদের সমস্ত ক্লাসগুলো অবশ্যই ইউটিউব থেকে দেখবেন, কারণ ওখান থেকে কপি পেস্ট কমন পাচ্ছি, বাংলা, ইংলিশ, ফিজিক্স, সায়েন্স, সমস্ত পার্টের, ম্যাথ। তো প্রশ্নটা ছিল দক্ষিণ আফ্রিকা থেকে কবে ফিরেছিলেন। তাহলে বললাম 1915 সালের 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় ভারতে ফিরে, যে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়, প্রবাসী ভারতীয় দিবস। নেক্সট 2 নম্বর কোশ্চেন ধরেছিল অন্য কোনো শিক্ষার্থীকে, গ্লোবকে অঙ্কের ভাষায় কি বলে? গ্লোবকে অঙ্কের ভাষায় কি বলে? মানে যে গ্লোব, পৃথিবীতে গ্লোব দেখতে পাই, গ্লোবকে অঙ্কের ভাষায় কি বলে তাকে? তাহলে অঙ্ক বা জ্যামিতি ভাষায় তাকে গোলক বলে, ইংলিশে বলে স্পেয়ার, তাই না? গোলক বা স্পেয়ার। তারপর একজনকে ধরেছিল 13 তারিখে যে দ্য ক্যাটারপিলার স্টোরি কোন ক্লাসে আছে? দ্য ক্যাটারপিলার স্টোরি কোন ক্লাসে আছে, এই কোশ্চেনটা ধরেছিল। তাহলে আমরা জানি এটা প্রাথমিক শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী এই ক্যাটারপিলার কবিতাটি 2য় শ্রেণীর আমার বই পুস্তকে আছে। ক্যাটারপিলার এটা 2য় শ্রেণীর আমার বই পুস্তকে আছে। আপনারা অবশ্যই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত দেখে যাবেন। 2024 নদিয়া জেলা কি কমপ্লিট হবে ভোটের আগে? দেখো, এই প্রশ্নের উত্তর এখন যেভাবে নিচ্ছে বলাটা খুব টাফ, যে ভোটের আগে কমপ্লিট করবে কিনা, কারণ 4 দিন ধরে একটা জেলা, তারপরে এতদিনের গ্যাপ, ইম্পসিবল এর ব্যাপার হয়ে যাচ্ছে। মানে যদি হয় সেটা কপাল, আর না হলে কিছু বলার নেই। আর আপনারা যারা এখন আছেন, আমরা কিন্তু টুইটার ক্যাম্পেইনের জন্য যেটা বলেছি, আপনারা অবশ্যই সোমবার থেকে টুইটার ক্যাম্পেইন করবেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন ধরেছিল একজনকে, কাজী নজরুল ইসলামের 2টি কাব্যগ্রন্থের নাম কি? একজনকে ধরেছিল কাজী নজরুল ইসলামের 2টি কাব্যগ্রন্থের নাম, একটা হচ্ছে অগ্নিবীণা আর একটা হচ্ছে বিষের বাসী। কাজী নজরুল ইসলামের 2টো কাব্যগ্রন্থের নাম জানতে চেয়েছিল, বলেছিল না কাজী নজরুল ইসলামের 2টো কাব্যগ্রন্থের নাম বলো। তাহলে একটা হচ্ছে অগ্নিবীণা, একটা হলো বিষের বাসী। একজনকে ধরেছিল কমলাকান্ত কার ছদ্মনাম? একজন শিক্ষার্থীকে ধরেছিল কমলাকান্ত কার ছদ্মনাম? তাহলে কমলাকান্ত হলো আমাদের বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, তাই তো? কমলাকান্ত উইল আছে দেখবে, বিখ্যাত গ্রন্থ হলো কমলাকান্তের দপ্তর, উইল বলছি, ওই দপ্তর উইল একেবারে। তাহলে কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, আর তার বিখ্যাত গ্রন্থ হলো কমলাকান্তের দপ্তর। একজনকে ধরেছিল 4র্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির প্রচ্ছদ ও অলংকার কে করেন? 4র্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির প্রচ্ছদ এবং অলংকার কে করেন, এই কোশ্চেনটা ধরেছিল। তাহলে এই যে প্রচ্ছদ এবং অলংকার পরিকল্পনা করেছেন হলো শিল্পী হচ্ছে শোভা প্রসন্ন, শিল্পী শোভা প্রসন্ন, এই কোশ্চেনটা ধরেছিল। আচ্ছা, একটা কোশ্চেন ধরেছিল, সেটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ কয়টি? একজনকে ধরেছিল যৌগিক স্বরবর্ণ কয়টি ও কি কি? যৌগিক স্বরবর্ণ কয়টি এবং কি কি? তাহলে বাংলায় যৌগিক স্বরবর্ণ 2টি, ঠিক আছে? যৌগিক স্বরবর্ণ 2টি, একটা হচ্ছিল ওই, একটা হচ্ছে ওই, আর একটা হচ্ছে ও, তাই তো?
মনে রাখবেন বাংলায় যৌগিক স্বরবর্ণ সংখ্যা, যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। এর মধ্যে কিন্তু বর্ণ মাত্র 2টি। আবার বলছি, এটা একটু মনে রাখবেন, আমি বলে দিচ্ছি আরেকবার করে সুন্দর করে। প্রশ্নটা ধরেছিল তাকে যৌগিক স্বরবর্ণ কয়টি, যৌগিক স্বরবর্ণ কয়টি ও কি কি। তাহলে বাংলায় যৌগিক স্বরবর্ণ হলো 2টি, যথা ওই। কেন যৌগিক স্বরবর্ণ কেন বলা হচ্ছে, যৌগিক স্বরবর্ণ কেন বলা হচ্ছে ওইকে, কারণ ও আর হস্যই, ও আর হস্যই যৌগিক স্বরবর্ণ। ও রয়েছে আর হস্যই রয়েছে, বুঝতে পারছেন, ও আর হস্যই, ও আর হস্যই নিয়ে কিন্তু ওই হচ্ছে। আচ্ছা, আর ওটা হচ্ছিল ও আর হচ্ছিল হস্যু। হ্যাঁ, তাহলে এই দুটো কিন্তু যৌগিক স্বরবর্ণ, ওই আর ও, ওই আর ও। তবে মনে রাখতে হবে বাংলায় যৌগিক স্বরধ্বনি সংখ্যা 25টি, কিন্তু বর্ণ মাত্র 2টি, মনে রাখতে হবে। আচ্ছা, মানে স্বরবর্ণ 2টি, যৌগিক স্বরবর্ণ। আচ্ছা, এবার চলে আসি পরবর্তী কোশ্চেন। একজনকে ধরেছিল যে জ্যামিতি শেখার উদ্দেশ্য কি, জ্যামিতি শেখার উদ্দেশ্য কি, একজনকে ধরেছিল জ্যামিতি শেখার উদ্দেশ্য কি। তাহলে সঠিক উত্তর কি হতে হবে, সঠিক উত্তর কি হওয়া উচিত, আমি মনে করি যে শিক্ষার্থীদের মধ্যে স্থানিক ধারণা, বস্তুর আকার, আয়তন, গঠন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ, যৌক্তিক চিন্তা ভাবনা বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি করা। তাহলে আমরা শিক্ষার্থীদের জ্যামিতি শেখাই, জ্যামিতি শেখানোর উদ্দেশ্য কি, তাহলে উদ্দেশ্য হচ্ছে স্থানিক ধারণা তৈরি করা শিক্ষার্থীদের মধ্যে, এছাড়াও বস্তুর আকার, আয়তন, গঠন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করানো, এবং যৌক্তিক চিন্তা ভাবনা এবং বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি করা। বোঝা গেল? এটা হচ্ছিল আমরা জ্যামিতি শেখার প্রধান উদ্দেশ্য বলতে পারি, প্রধান কয়েকটি উদ্দেশ্য। আচ্ছা, এটা তো বললাম। এবারে একজন কোশ্চেন ছিল যে জিআইএস কি, এর কাজ কি, জিআইএস কি, এর কাজ কি। জিআইএস হলো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিআইএস কি, এর কাজ কি। তাহলে জিআইএস হলো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এর কাজ কি। এর কাজ হলো একটি কম্পিউটার ব্যবস্থা যার মাধ্যমে ভৌগোলিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং মানচিত্রের আকার উপস্থাপন করা। তাহলে জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এর কাজ হলো কম্পিউটার ব্যবস্থার মাধ্যমে, যার মাধ্যমে ভৌগোলিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং মানচিত্রের আকার উপস্থাপন করা। যেমন আমরা আবহাওয়ার পূর্বাভাস, নগর পরিকল্পনা, দুর্যোগ মোকাবেলা, এটি ব্যবহৃত হয় এই জিআইএসটা। বোঝা গেল? তাহলে জিআইএস এর কাজ ধরেছিল। একজনকে প্রশ্ন করেছিল যে হাট ও বাজারের মধ্যে পার্থক্য শিশুদের কিভাবে বোঝাবেন, হাট আর বাজারের মধ্যে পার্থক্য শিশুদের কিভাবে বোঝাবেন, কে বোঝাবেন হাট ও বাজারের মধ্যে পার্থক্য। তাহলে উত্তরটা আমি কিভাবে লিখেছি দেখুন, যে বাজার যা প্রতিদিন বসে, বাজার যা প্রতিদিন বসে, যেমন তোমাদের বাড়ির কাছে মোড়ের দোকান বা বাজার, যেমন যেখানে মা বাবা রোজ যেখানে সবজি কিনতে যায় সেটা হচ্ছে বাজার। আর হাট কি, যা সপ্তাহে নির্দিষ্ট 1 বা 2 দিন বসে, যেমন শনিবার, মঙ্গলবার, এরকম। হাটে অনেক দূর দূরান্ত থেকে মানুষ জিনিসপত্র নিয়ে আসে। তাহলে হাট আর বাজারের মধ্যে পার্থক্য আমরা কিন্তু এভাবে বোঝাতে পারি। আচ্ছা, আরেকজনকে প্রশ্ন, নেক্সট কোশ্চেন ছিল, একজনকে ধরেছিল যে গ্লোবকে অঙ্কে কিসের সাথে তুলনা করবেন। গোলককে অঙ্কের তো বললাম একটু আগে, সেম কোয়ালিটির কোশ্চেন ছিল। তাহলে তাকে হলো গোলকের সাথে তুলনা করা যায়। একজনকে কোশ্চেন করেছিল যে গোলকের আয়তন এর সূত্র কত, গোলকের আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র কি। তো তাকে একজনকে ধরেছিল, অবশ্যই সে ম্যাথের স্টুডেন্ট ছিল, তাকে ধরেছিল, মানে সায়েন্সে ম্যাথ ছিল বলছি, মানে উচ্চ মাধ্যমিকে ম্যাথ ছিল। আচ্ছা, মানে সায়েন্স ছিল, উল্টো পাল্টা বলছি, মানে সে গ্রাজুয়েশন ছিল না, উচ্চ মাধ্যমিকটা সে সায়েন্সে করেছে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র কি। গোলকের আয়তনের সূত্র হচ্ছে আমরা জানি 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। আচ্ছা, একজনের কোশ্চেন করেছিল আয়তনের একক কি, একজনকে কোশ্চেন করেছিল যে আয়তনের একক কি। আয়তনের একক হলো কি, আয়তন হলো কি, আয়তন হচ্ছে ঘন একক, তাই না। যেমন ঘন সেন্টিমিটার,
ঘন মিটার, তাই না, ঘন। তাহলে আয়তনের একক কি? আয়তন হলো ঘন একক, যেটা আমরা বলতে পারি, যেমন আমরা যদি বলি ঘন সেন্টিমিটার, ঘন মিটার, ঘন লিটার, তাহলে ঘন একক। আয়তন হলো ঘন ঘন একক। আচ্ছা, তারপরে একজনকে প্রশ্ন করেছিল যে আপনি সহজে সূর্যগ্রহণ কেন হয় ব্যাখ্যা করুন। সূর্যগ্রহণ কেন হয় ব্যাখ্যা করুন। তাহলে আমরা এটা অনেকবার আমরা ক্লাস করিয়েছি, জিওগ্রাফি ক্লাস যখন করিয়েছি আমরা তখন বলেছি সূর্যগ্রহণ কেন হয়। যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে, যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে যখন চাঁদ আসে, তাই তো, যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ আসে, চাঁদ সূর্যের আলোকে ঢেকে দেয়, চাঁদ সূর্যের আলোকে ঢেকে দেয়, তখন পৃথিবীর কিছু অংশে সূর্যের আলো পৌঁছাতে পারে না, একেই সূর্যগ্রহণ বলে। আরেকবার বলছি, সূর্যগ্রহণ কেন হয়, সূর্যগ্রহণ কি, কাকে বলে, একই কথা। যখন সূর্য আর পৃথিবীর মাঝে যখন চাঁদ আসে, তখন সূর্য আর পৃথিবীর মাঝে যখন চাঁদ আসে, চাঁদ সূর্যের আলোকে ঢেকে দেয়, তখন পৃথিবীর কিছু অংশে সূর্যের আলো পৌঁছাতে পারে না, তখন সেটাকে সূর্যগ্রহণ বলা হয়। বোঝা গেল সূর্যগ্রহণটা? এটা হচ্ছে সূর্যগ্রহণ। আচ্ছা, আরেকজনকে কোশ্চেন করেছিল যে ভাইগোটস্কির তত্ত্বটি বলো। আপনি ভাইগোটস্কির তত্ত্বটি বলুন। তাহলে ভাইগোটস্কির তত্ত্বটিকে সামাজিক নির্মিতিবাদ ও বলা হয়। ভাইগোটস্কির তত্ত্বটিকে সামাজিক নির্মিতিবাদ ও বলা হয়, যেটাকে বলে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। বলছে ভাইগোটস্কির তত্ত্বটি বলুন। তো ভাইগোটস্কির তত্ত্বটিকে কি বলা হয়? সামাজিক নির্মিতিবাদ বলা হয়। এতে তত্ত্বটি কি? তত্ত্বটি হচ্ছে তার মতে, ভাইগোটস্কির মতে, শিশুরা সমাজ, সংস্কৃতি এবং বড়দের সাথে মেলামেশার মাধ্যমে শেখে। তাহলে ভাইগোটস্কির তত্ত্ব অর্থাৎ সামাজিক নির্মিতিবাদ, সেখানে ভাইগোটস্কির তত্ত্ব কি বলা হচ্ছে যে শিশুরা সমাজ, সংস্কৃতি এবং, আমি কিন্তু খুব শর্টে সংক্ষেপে বলার চেষ্টা করছি, এটুকুই বলতে হবে, বেশি ডিটেলস ওরা শুনবে না, মেন পয়েন্টটুকু শুনবে। তাহলে সমাজ এবং সংস্কৃতি, তাহলে শিশুরা সমাজ, সংস্কৃতি এবং বড়দের সাথে মেলামেশার মাধ্যমে শেখে। এই তত্ত্বে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জেডপিডি কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জেড এ জোন, পি তে প্রক্সিমাল, ডি তে ডেভেলপমেন্ট। তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি। আর একটা হচ্ছে হলো স্যাফোগাল্ডিং। ভুল বলছি না, ঠিক আছে। তাহলে বানানটা ভুল দেওয়া আছে এখানে, যাও। আচ্ছা, তো বোঝা গেল এটা হচ্ছিল ভাইগোটস্কির তত্ত্ব, যেটা কি বলবেন, যে এটা শিশুরা সমাজ, সংস্কৃতি এবং বড়দের সাথে মেলামেশার মাধ্যমে শেখে। আচ্ছা, এবারে একজনকে প্রশ্ন করেছিল যে উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি। একজনকে ধরেছিল যে উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি। তাহলে উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম হলো তিস্তা। উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম তিস্তা, এই কোশ্চেনটা ধরেছিল। আচ্ছা, আর কি কোশ্চেন ধরেছিল? একজনকে ধরেছিল সহজপাঠ বইটি কার লেখা এবং অলঙ্করণ কে করেছেন। তাহলে সহজপাঠ বইটি আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর অলঙ্করণ করেছিল নন্দলাল বসু। এই কোশ্চেনটা ধরেছিল। একজনকে কোশ্চেন ধরেছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত উপন্যাসের নাম বলুন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত উপন্যাসের নাম, একটা হলো পথের পাঁচালী, চাঁদের পাহাড়। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত উপন্যাসের নাম পথের পাঁচালী আর চাঁদের পাহাড়, এখান থেকে ধরেছিল। আচ্ছা, আর একজনকে ধরেছিল বর্ণপরিচয় কার লেখা, এটি কবে প্রকাশিত হয়। আমরা জানি বর্ণপরিচয়, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা 1855 সালে। কত সালে? 1855 সালে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, স্যাফোগাল্ডিং বা মাচা বলতে ভাইগোটস্কি কি বুঝিয়েছেন? বলেছেন, বা মাচা বা স্যাফোগাল্ডিং বলতে কি বুঝিয়েছেন? যখন কোনো শিশু কোনো কাজ করতে গিয়ে আটকে যায়, তখন শিক্ষক বা বড় কেউ তাকে
বা সামান্যটুকু সাহায্য করে হ্যাঁ কাজটি শেষ করতে কাজটি শিশু নিজেই শেষ করতে পারে, অর্থাৎ সামান্য একটু সাহায্য করা বা দেখিয়ে দেওয়া, হ্যাঁ তাকে কিন্তু স্ক্যাফোল্ডিং বলে। আচ্ছা, তারপর একজনকে ধরেছিল যে প্রাথমিক স্তরে আমাদের পরিবেশ বইতে বিজ্ঞানের সাথে আপনি কিভাবে সম্পর্ক যুক্ত করবেন। প্রাথমিক স্তরে আমাদের পরিবেশ বইটিতে বিজ্ঞানের সাথে আপনি কিভাবে কি কি বিষয় যুক্ত করবেন, সরি কি কি বিষয় যুক্ত আছে। প্রাথমিক স্তরে আমাদের পরিবেশ বইতে বিজ্ঞানের সাথে আর কি কি বিষয় যুক্ত আছে। ইতিহাস আছে, তাই না, ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, সমাজবিদ্যা রয়েছে, এভাবে কিন্তু পড়ানো যেতে পারে বিজ্ঞান যুক্ত করবে। একজনকে ধরেছিল সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভ্যালুয়েশন, যেটা নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন, এটা কি? এটা শুধুমাত্র যে পরীক্ষার মাধ্যমেই নয়, শুধু পরীক্ষা বা পুঁথিগত বিদ্যাই নয়, এখানে হ্যাঁ ঠিকই বলেছ, পুঁথিগত বিদ্যাই নয়, সারা বছর ধরে ছাত্রছাত্রীদের আচরণ, সৃজনশীলতা, তাদের পড়াশোনা, সবকিছু, হ্যাঁ সবকিছুর মূল্যায়ন, সেটা হলো তোমাদের সিসি। একজনকে ধরেছিল বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্য কি। বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্য, এটা আমরা অনেকবার অঙ্কের ক্লাস যখন নিয়েছি বুঝিয়েছি বা বলেছি, এবং আমাদের ম্যাথের ক্লাস, ইংলিশের ক্লাসগুলো যারা দেখেননি, বাংলার ক্লাসগুলো দেখেননি, মিস করবেন ইন্টারভিউ দিয়ে আসার পরে যদি না দেখে যান, কারণ ওখান থেকে কপি পেস্ট আমরা কমন পেয়েছি, বিভিন্ন শিক্ষার্থী আমাদের কাছে তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। আচ্ছা, তো বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্য কি? বৃত্ত একটি দ্বিমাত্রিক তল, আমরা আগে বলেছি 2D, যেমন হাতের চুড়ি, তারপরে তোমাদের একটা গোলাকার দাগ, গোলাকার, সেগুলো বৃত্ত। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল নেই, বৃত্তের ক্ষেত্রফল আছে কিন্তু আয়তন নেই। বৃত্তের তোমার ক্ষেত্রফল আছে কিন্তু আয়তন নেই। আচ্ছা, এবার চলে আসি গোলক। গোলক ত্রিমাত্রিক 3D, যেমন ফুটবল, গ্লোব, কিন্তু এর কিন্তু আয়তন আছে, এই ইসের গোলকের কিন্তু আয়তন আছে। আচ্ছা, এই কোশ্চেন ধরেছিল। আর একটা কোশ্চেন ধরেছিল একটি লম্ববৃত্তকার চোঙের উদাহরণ দিন। একটি লম্ববৃত্তকার চোঙের উদাহরণ, যেমন আমরা বলতে পারি পেন্সিল, জলের পাইপ, গ্যাসের সিলিন্ডার। এটা একজনকে প্রশ্ন করেছিল উত্তরবঙ্গের জীবন রেখা, অর্থাৎ 13 তারিখে যত কোশ্চেন ছিল, উত্তরবঙ্গের জীবন রেখা কোন নদীকে বলা হয়? উত্তরবঙ্গের জীবন রেখা তোমরা যদি মানে তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। উত্তরবঙ্গের জীবন রেখা কোন নদীকে বলা হয়? উত্তরবঙ্গের জীবন রেখা তিস্তা নদীকে বলা হয়, তিস্তা। তারপর একজন ধরেছিল উত্তরবঙ্গের 3টি জেলা ও তাদের প্রধান নদীর নাম বলো। তাহলে উত্তরবঙ্গের 3টি জেলা হচ্ছিল কি কি বলবো? দার্জিলিং, কুচবিহার আর হলো মালদা। দার্জিলিং, কুচবিহার আর একটা হচ্ছিল মালদা। আচ্ছা, আর নদী বললে তাহলে তিস্তা, তোরসা, মহানন্দা বলতে পারি উত্তরবঙ্গের নদী। আচ্ছা, একজনকে ধরেছিল পশ্চিমবঙ্গের রাজ্য পশু এবং রাজ্য পাখির নাম কি? আমাদের রাজ্য পশু হচ্ছে মেসোবিড়াল, আর রাজ্য পাখি হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা। শ্বেতকণ্ঠওয়ালা মাছরাঙা, এটা হলো রাজ্য পাখি। শ্বেতকণ্ঠ মাছরাঙা, যেটাকে বলা হচ্ছে হোয়াইট থ্রেটেড কিংফিশার। আর রাজ্য পশু হচ্ছে মেসোবিড়াল, যেটা ফিশিং ক্যাট বলা হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল 13 তারিখে যে প্রশ্নগুলো ছিল তার সঠিক উত্তর, সুন্দর উত্তর এবং আদর্শগত উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম বা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং আমি পরপর প্রত্যেকটা যতদিন মানে ইন্টারভিউ হয়েছে আমরা কিছু ক্লাস ইউটিউবে দিয়েছি, এবং বাকি যেগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে কন্টিনিউয়াসলি কমপ্লিট করে দেবো। এবং আমরা রেগুলার আপনাদের সঙ্গে সামনে শুধু ইন্টারভিউ ক্লাসগুলোই নয়, আমাদের ইউটিউবে সামনে গ্রুপ সিডির পরীক্ষা রয়েছে, আমরা স্পেশালি কিছু ম্যারাথন ক্লাস দিচ্ছি, হাতে অল্প কিছুদিন রয়েছে, কারণ সেখান থেকে হুবহু কপি পেস্ট কমন পাবেন। আমাদের যে জিকে ক্লাসগুলো রয়েছে, যে ম্যাথের ক্লাসগুলো রয়েছে, রিজনিং এর ক্লাসগুলো রয়েছে, সেগুলো অবশ্যই দেখবেন, এবং সেছাড়াও ইংলিশের ক্লাসগুলো রয়েছে। তো আমরা ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো আমরা নেক্সট দিন থেকে এই আমাদের ইন্টারভিউ ক্লাসও চলবে, তার পাশাপাশি আমরা আমাদের সামনে যে গ্রুপ সিডির ক্লাস রয়েছে সেখানে আমাদের যে ইউটিউবে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো ফলো করবেন, হুবহু কপি পেস্ট কমন পাবেন, আমরা বলছি। তো যাই হোক, সেই ক্লাসগুলো যদি কমপ্লিট করে যান, কারণ আমরা ওখানে অলরেডি কয়েকটা ক্লাস করেছি, এরকম ফেস টু ফেসই আমি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করছি এবং সেগুলো আপনাদের কাজে দেবে। যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকে 13 তারিখে যে ইন্টারভিউ প্রশ্নগুলো ছিল, এবং আমি এরকম 12, 10, 8 বা যত হয়েছে পরপর করে সবগুলো গুছিয়ে একসঙ্গে নিয়ে আসবো, সেটা সুবিধা হবে। হ্যাঁ, সেগুলো আমাদের ইউটিউবে পোস্ট হবে, ফেসবুকে পোস্ট হবে। কিন্তু ফেসবুকের ব্যাপারটা কি হয়, ফেসবুকে আমি কোনো কিছু পোস্ট করে দিলাম, সেটা আপনাকে খুঁজে পেতে আপনার জীবন শেষ হয়ে যাবে।
প্লে লিস্ট থেকে কোথায় কি আছে মানে খুঁজে পাওয়া কঠিন, কিন্তু ইউটিউবে সহজেই খুঁজে পাওয়া যায়, কারণ আপনারা ইউটিউবে আমার প্রোফাইলে গেলে পরেই সেখান থেকে প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে সুবিধা। যাক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর আপনারা অবশ্যই যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের আন্ডারে আছেন, প্রত্যেকে আমি আপনাদের কিভাবে ইমেল করতে হবে, সরি কিভাবে টুইট করতে হবে আমরা অলরেডি ভিডিও করে রেখে দিয়েছি, এবং তার কি লিখতে হবে সব লিখে দিয়েছি, খালি কপি করে নিয়ে পেস্ট করে মারবেন, এইটুকু কাজ, আর কিচ্ছু না। মোটামুটি আমাদের 15-20 হাজার ছেলে মেয়ে বা 15-20 হাজার শিক্ষার্থীরা যদি আমরা সরকারের কাছে পৌঁছাতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি আমরা আপিলটা দিতে পৌঁছাতে পারি, যদি ট্রেন্ডিং আনতে পারি, তাহলে অবশ্যই কিছু হবে। এবং আমাদের কন্টিনিউয়াসলি আপনারা আজকে থেকে ট্রাই করতে থাকুন, যারা পারেন না, যারা করেননি, ডাউনলোড করে করতে থাকুন, কারণ আমরা এটা কন্টিনিউয়াসলি করতে হবে। এবং আমরা প্রতিদিন এবিপি আনন্দকে টুইট করব। মমতা বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা রয়েছে প্রধান সারির, এদের প্রত্যেককে কন্টিনিউয়াসলি টুইট করতে হবে 1 সপ্তাহ ধরে। চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে ক্ষতি নেই। শুধু হাত পা গুটিয়ে বসে থাকলে পরে এই নিয়োগ ভোটের আগে কোনোদিনও এমনি হবে না, অমনি হবে না, কিন্তু চেষ্টা করতে হবে। কারণ যেভাবে 13 তারিখের পরে এতদিন গ্যাপ, আবার মানে এটা অসম্ভব হয়ে যাবে, বুঝতে পারলেন? এই নিয়োগ ভোটের আগে না হলে পরে শেষ, শিক্ষক হওয়ার স্বপ্ন ছেড়ে দিতে হবে। এটাই। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিঠুনদের পাশে থাকবেন।